ভাই, বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার ভাগ্যটা কিন্তু শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচের উপর চলছে। আপনি যদি একটা সহজ একটি সমীকরণ আমাদের বলতেন বা আমাদের দর্শকদের একটু জানাতেন। আমি কিন্তু আপনাকে যেমনটা এর আগে বলেছিলাম, বাংলাদেশ যখন হংকং এর সাথে ম্যাচটা জিতলো তখন কিন্তু তাদের সুযোগ ছিল তাদের নেট রানটাকে বাড়িয়ে নেওয়া, এবং সেটা কিন্তু বাংলাদেশ করতে পারেনি। আপনি দেখবেন যে বাংলাদেশের যে হার্ড হিটিং খ্যাত বা হচ্ছে আমাদের মিডল অর্ডারের জন্য যে সবচেয়ে বেশি আলোচনা ছিল, যিনি নিজেকে ইন্টারন্যাশনাল খেলোয়াড় মনে করেন, সেই তাহিদ হৃদয় 39 বল খেলে মাত্র 38 রান সংগ্রহ করেন। তো এই যে 100 বা 100 নিচে ব্যাট করে বাংলাদেশের যে একটা রান রেটের সামনে দাঁড় করিয়েছে, এবং সেটার জন্য কিন্তু বাংলাদেশ এখন সাফার করা লাগতেছে। বাংলাদেশ যদি ওই ম্যাচটাতে ভালো একটা রান রেট নিতে পারতো, এবং গতকালকে যে ম্যাচটা বাংলাদেশ জিতলো সেখানে যদি বাংলাদেশ একটা বলার নিয়ে খেলতো, হৃদয়ের পরিবর্তে বা সাইফ হাসানকে একটা পার্ট টাইম কিন্তু আপনি টি-20 খেলতে পারেন না। তো সে জায়গায় দেখবেন যে পার্ট টাইমেরা, বিশেষ করে গতকালকের ম্যাচে সাইফ হাসান প্লাস হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি 4 ওভার বল করে 55 রান দিয়েছে। তো সে জায়গায় কিন্তু আমাদের সমীকরণটা এখন একটু জটিল। তারপর সহজ করে যদি আমি আপনাকে বলি, বাংলাদেশের এই সুপার ফোরে যাওয়ার একদম সম্ভাবনা হচ্ছে শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারায়, তাহলে বাংলাদেশের জন্য সমীকরণটা খুব সহজ। বাংলাদেশ সুপার ফোরে চলে যাবে, সাথে হচ্ছে শ্রীলঙ্কা গ্রুপ চ্যাম্পিয়ন হবে, বাংলাদেশ রানার আপ হয়ে যাবে। কিন্তু যদি হচ্ছে আফগানিস্তান ম্যাচ জিতে, তাহলে আফগানিস্তানকে কাজটা করতে হবে, শ্রীলঙ্কাকে 65 রানে হারাতে হবে, এবং তারা যদি 65 রানের ব্যবধানে তাদেরকে হারাতে হয়। এবং যদি আফগানিস্তান বোলিং করে, মানে যদি হচ্ছে তারা ব্যাটিং করে, তবে সেই রানটা হচ্ছে তাদেরকে 11.4 ওভার, মানে 6-11-63 প্লাস হচ্ছে 4, মানে হচ্ছে এই 70 বলের মধ্যে হচ্ছে তাদেরকে সেই রানটা নিতে হবে। তাহলে বাংলাদেশ আফগানিস্তানের সাথে পরের রাউন্ডে খেলবে। আচ্ছা ভাই, আজকে ভারত এবং পাকিস্তানের একটি ম্যাচ ছিল, এখানে পাকিস্তান কেন দেরিতে মাঠে নামলো ব্যাটিং করার জন্য? হ্যাঁ, গতকাল কিন্তু আপনার সাথে এই বিষয়ে আলোচনা করলাম যে আজকে আমরা কিন্তু একটা আশঙ্কা করেছিলাম যে যদি হচ্ছে এনডি পাইক্রফটের বিচারটা যদি কোনোভাবে আইসিসি বা হচ্ছে এসিসি, মানে এশিয়া ক্রিকেট কাউন্সিল বা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যদি হচ্ছে না করে, তখন পাকিস্তান ম্যাচে নামবে না, এবং সেটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা যখন হচ্ছে 8টা পর্যন্ত টিভি পর্দায় দেখছিলাম, তখন কিন্তু ওখান থেকে ক্রিকইনফো বা হচ্ছে ক্রিকবাজ বা এই ধরনের যে ওয়েবসাইট গুলো আছে ক্রিকেট বিষয়ক, তখন কিন্তু সেখানে বলা হচ্ছিল হয়তো পাকিস্তান ম্যাচটা খেলতে নামবে না, এবং দেখলেন যে পাকিস্তান কিন্তু প্রায় 1 ঘন্টা দেরি করে নামছে। তবে পাকিস্তান তরফ থেকে যেটা জানানো হয়েছে, এনডিকফ ক্ষমা চেয়েছেন। আচ্ছা ভাই, এনডিক্রাফের অপরাধটা কি ছিল? এনডিকফের অপরাধটা ছিল যে পাকিস্তানের যে অধিনায়ক সালমান আলী খান আগা, উনি যখন পাকিস্তানের অধিনায়ক তিনি, এবং ভারতের অধিনায়ক হচ্ছে সূর্য কুমার উদব, নিয়মটা তো জানেন যে টসের পরে দুই দলই হ্যান্ডশেক করে। তো সেখানে অ্যান্ডি ক্রফট নাকি আগাকে, মানে সালমান আলী খান আগাকে বলেছেন যে না, হ্যান্ডশেক করার দরকার নেই। তো কথাটা হচ্ছে এখানে একটা নিরপেক্ষ আম্পায়ার কিভাবে হচ্ছে আরেকজন অধিনায়ককে বলে যে আপনি হাত মেলাবেন না। তো পাকিস্তান এই বিষয়টাকে সন্দেহের তীরে দেখছে, এবং সেখানে নিরপেক্ষতা নিয়ে কোশ্চেন থাকার কারণে পাইকফটের বিরুদ্ধে হচ্ছে তারা আইসিসির কাছে নালিশ করেছে, এবং তারা বলেছে যে যদি পাইকফ ক্ষমা না চায় তাহলে তারা আগামীতে ম্যাচটা খেলবে না। আমরা গতকালকে দেখেছি আইসিসির তরফ থেকে জানানো হয়েছে যে এনডিকফটের কোনো ভুল ছিল না। তবে পাকিস্তান কিন্তু আজকে খেলতে নেমেছে, এবং তারা একটা তারা যেমনটা জানিয়েছে যে এনডিকফ নাকি ক্ষমা চেয়েছেন। তো এই বিষয়ের মধ্যে আসলে একটা নাটকীয়তার জন্ম, যে খেলা হবে কি হবে না, এবং সেই বিষয়টা শেষ করে হয়তো খেলাটা 1 ঘন্টা পরে শুরু হয়েছে, এবং পাকিস্তানের শুরুটা হয়তো ভালো হয়নি, তবে শেষ পর্যন্ত তার এখন পর্যন্ত ভালো অবস্থান। আজ এই পর্যন্ত দর্শক, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে একই সময় নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।